দর্শক, নাগরিকের নিয়মিত আয়োজন নাগরিক সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সাখাওয়াত হোসেন, আর আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী সানি আহমেদ। সানি আহমেদ, আপনাকে স্বাগত। ধন্যবাদ স্বাগত ভাই আমাকে যুক্ত করার জন্য। দর্শক, আপনারা জানেন আমরা সাধারণত এই অনুষ্ঠানে কথা বলে থাকি সমসাময়িক ইস্যু নিয়ে। এই মুহূর্তে যদি আমরা একটু কথা বলি যে এই সরকার 4 মাস পূর্ণ করেছে, এই 4 মাস পূর্ণ করার এই মুহূর্তেই ঠিক প্রথম সফর হিসেবে নানা দেশের কথা শোনা গেছে। কখনো ভারতে যাচ্ছেন, কখনো চীনে যাচ্ছেন, কখনো যাচ্ছেন মালয়েশিয়া, কখনো সৌদি আরব যাচ্ছেন। এই সংকট এই যখন কথা শোনা যাচ্ছিল তখন উনি মালয়েশিয়া সফর দিয়ে এক দিলে দুই পাখি মারলেন। মানে মালয়েশিয়া এবং চীন একসাথে সফর করে এসে আমরা বলি যে এটা নিয়ে যেমন সমালোচনা আছে, নানা আলোচনাও আছে। আমরা একটু জানতে চাই যে এই সফরে বাংলাদেশ কি পেল, বাংলাদেশের কোনো অর্জন আসলো কিনা। আর এই সফরটা নিয়ে যখন কথা হচ্ছিল অনেকেই বলছিলেন যে আপনারা জানেন যে এরই মধ্যে ভারতীয় ভিসা, টুরিস্ট ভিসা চালু করেছে, যে ভারত আবার এদিকে মনোযোগ দেওয়ার, বাংলাদেশকে অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য টুরিস্ট ভিসা চালু করেছে। আসলে কি হচ্ছে যে এই সফরে বাংলাদেশ কি পেল সেটা একটু জানতে চাই সানি আহমেদ। আমরা যদি একটু বলি যে আপনি যেটা বলছিলেন যে আমরা কথা বলতে গিয়ে প্রাসঙ্গিক কমে যে বাংলাদেশ আসলে এই যে মালয়েশিয়া এবং চীন সফরে কি পেল। প্রথমত সাক্ষাৎ ভাই বলতে চাই আসলে 6 দিনের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর কেন, মালয়েশিয়া কেন এবং চীনই কেন? আপনি নিজে বলছিলেন যে অনেক দেশের নাম শোনা যাচ্ছিল, এর মধ্যে মালয়েশিয়া এবং চীনকেই কেন উনি বেশি প্রাধান্য দিলেন প্রথম রাষ্ট্রীয় সফরে? দীর্ঘদিন ধরে মালয়েশিয়া কিন্তু আমাদের কিন্তু বিশাল অঙ্কের একটি রেমিটেন্স আসে, আমাদের বাংলাদেশের শ্রমবাজার কিন্তু মালয়েশিয়ার অনেকটা প্রভাব পড়ে। দীর্ঘদিন ধরে কিন্তু মালয়েশিয়ার শ্রমবাজারটা আমাদের সিন্ডিকেটের কারণে বন্ধ ছিল। এই শ্রমবাজারের জটটি খোলার জন্য মূলত গিয়েছিলেন মালয়েশিয়া। অন্যদিকে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে আমেরিকা এবং ভারতের ওপর ঘুরিয়ে পেঁচিয়ে নির্ভরশীল, কিছু কিনতে হলে তাদের উপরে আমরা নির্ভরশীল থাকতে হয়। তেল কিন্তু আমেরিকার অনুমতি লাগছে, তার সবকিছু। এখন আমাদের কি একটা অল্টারনেটিভ ওয়ে প্রয়োজন ছিল। এখন অল্টারনেটিভ ওয়ে আমাদের কোনটা? তাদেরকে বিট করতে পারে কিন্তু চীন। এখন আমাদের কিন্তু এই চীনটা আমাদের একটি মানে পছন্দের একটি তালিকা রয়ে গেল। আমাদের কিন্তু অর্থনৈতিক বর্তমানে সংকট চলছে, নো ডাউট। এই অর্থনৈতিক সংকট কাটানোর জন্য চীনকে কিন্তু আমরা বিকল্প, মানে আমাদের বর্তমান সরকারের একটা মূলনীতি হচ্ছে সবার সঙ্গেই বন্ধুত্বপূর্ণ আচরণ, কারোর সঙ্গে বৈরী ভাব আমরা করব না। আমরা সবার সঙ্গে ব্যবসা বাণিজ্য করব, দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেখানে যা করা প্রয়োজন সেখানে যাওয়া লাগবে, আমরা যাব। চীনের সঙ্গে চীন সফরের মধ্যে এই একটা সংকট ছিল যে আমাদের অর্থনৈতিক সংকট কাটানোর জন্য ওয়েদার আমরা কি কোনো একটি বৈদেশিক ঋণ সহায়তা পেতে পারি কিনা, অথবা কোনো বৈদেশিক বিনিয়োগ আমরা দেশের মধ্যে আনতে পারি কিনা, নাম্বার 1। দ্বিতীয়ত হচ্ছে আমাদের দীর্ঘদিন ধরে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে রোহিঙ্গা সংকট। এই রোহিঙ্গা সংকট কিন্তু সমাধানের জন্য চীনই একমাত্র দেশ যে মিয়ানমারকে চাপে ফেলে আমাদের এই সংকট থেকে কিন্তু বের করে দিতে পারে। যে কারণে এই রোহিঙ্গা ইস্যুটাকে সমস্যার এই সমাধান করার জন্য কিন্তু চীনের দ্বারস্থ হওয়া। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে দীর্ঘদিন ধরে আপনি জানেন যে বিগত আওয়ামী সরকারের আমলে বেশ কিছু মেগা প্রজেক্টের এগ্রিমেন্ট ছিল চীনের সঙ্গে আমাদের, বিশেষ করে ঢাকা আর যে এক্সপ্রেসওয়ে ছিল, যে আরিচারি এখানে যে এক্সপ্রেস আশুলিয়ার, তারপর আবার চট্টগ্রামের যে আমাদের যে চীনের যে ইকোনমিক জোন ছিল, এই মেগা প্রজেক্টগুলো, মংলা স্থলবন্দরগুলো, এই মেগা প্রজেক্টগুলো কিন্তু দীর্ঘদিন ধরে ঝুলে ছিল অনেক সিন্ডিকেটের কারণে, অনেক আমলাতান্ত্রিক জটিলতার কারণে। এই জটিলতাগুলোকে দূর করার জন্য এই চীনের সফর। তার মানে এটা কি গত সরকার যে নানা সময়ে বা বিগত সরকার নানা সময়ে বিভিন্ন সরকার বলি আমরা, এর আগে বিএনপি সরকার ছিল, এর আগে কেয়ারটেকার এই সরকার দেখেছি, এর আগে আওয়ামী লীগের সরকার ছিল, এই সময়টায় যেসব চুক্তি হয়েছে সেগুলো কি ধারাবাহিকতায় রক্ষা করছে এই সরকার, নাকি নতুন কোনো চুক্তি হয়েছে? না, এখানে একটু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মোট 17টা MOU, যেটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আমরা বলি, সমঝোতা স্বাক্ষর, কোনো চুক্তি না, কিন্তু চুক্তি হবে আরো পরে।
আমরা জাস্ট MOU করেছি যে সমঝোতা এসেছি যে 17টি বিষয়কে কেন্দ্র করে এর মধ্যে আপনার ভাগ ভাগ করা হয়েছে, সরকারি চুক্তি করে MOU হয়েছে, কিছু বিডার সঙ্গে হয়েছে 3টি সমঝোতা স্বাক্ষর, এবং রাজনৈতিক দলের সঙ্গে হয়েছে 1টি। 3 আর 1 4, আর এদিকে হচ্ছে আপনার 17টি, তো আপনার 13টির মধ্যে আর কি সরকারি আপনার MOU হয়েছে। এর মধ্যে নতুন 10টি হয়েছে এবং 7টি ছিল বিগত সময়ের যে এগ্রিমেন্ট গুলো হয়েছে, এগুলোকে আপনার রিজিউম করার জন্য, যে কন্টিনিউয়াস কিভাবে করা যায় ওইগুলোর জন্য, ধারাবাহিকতার জন্য এই MOU গুলো করা হয়েছে। নতুনের মধ্যে আপনার 10টি আমরা সমঝোতা স্বাক্ষর আমরা পেয়েছি। তার মধ্যে বেশিরভাগ হচ্ছে এই যে চীনের যে বিনিয়োগ আসার ক্ষেত্রে আমাদের যে নতুন নতুন তথ্য প্রযুক্তিগুলো আসবে, তারা যে বিনিয়োগ আনবে, তারা বলছে যে আগামী 2 থেকে 5 বছরের মধ্যে প্রায় তারা বাংলাদেশ এক্সপেক্ট করছে যে 5 মিলিয়ন মার্কিন ডলারের একটি বিনিয়োগ চীনের কাছ থেকে আসবে। কিছু চুক্তি নতুন হয়েছে, কিছু চুক্তি হলো গিয়ে আগের ধারাবাহিকতার। আমার একটা প্রশ্ন, যদি আপনাকে এই মানে চীন, আমি একটু দুইটা জায়গায় আলাদা যাব, মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে আমার প্রশ্ন আছে, সেই জায়গায় পরে আপনাকে করতে চাই। আপনি যেহেতু চীন সফর নিয়ে বলছিলেন, সবচেয়ে বড় সাফল্য কোনটি যদি বলেন যে এই সফরে? এই সফরে সবচেয়ে বড় সাফল্য হচ্ছে যে একটা বিনিয়োগ জটিলতা কাটানো, একটা যে সম্পর্ক গত 1.5-2 বছর ধরে যে বিনিয়োগ আসছিল না, আমাদের যে দেশের মধ্যে যে একটি সংকটাপন্ন অর্থনীতি যে রয়ে গেছে, আমরা কিন্তু রিজার্ভের দিক দিয়ে ডে বাই ডে কিন্তু আমরা অনেক দুর্বল হয়ে পড়েছি। আমাদের কিন্তু এই বৈদেশিক মুদ্রার কিন্তু রিজার্ভটা আমাদের অনেক প্রয়োজন ছিল, এবং এই চীনের ধারা আমাদের সরকার তারা মনে করেছে যে যদি আমরা এই চীনে আমরা যদি তাদেরকে বিনিয়োগ প্রস্তাব দিতে পারি, আমাদের বেশ কিছু মেগা প্রজেক্ট আছে, তারা যদি এগুলো করতে পারে, এবং যে নতুন যে চুক্তি, বিশেষ করে আপনার যে ইলেকট্রিক ভেহিকেল যেটাকে আমরা বলি, যে যান্ত্রিক যে গাড়িগুলো আনবে, তারপর আপনার যে লাইট ইঞ্জিনিয়ারিং আমরা বলি, এই যে নতুন নতুন তথ্য প্রযুক্তিগুলো, এগুলোর জন্য যে আমাদের যে বিনিয়োগের ক্ষেত্র তৈরি করা, এটি আমরা আপাতত এই সমঝোতা স্বাক্ষরকে আমরা দেখছি। এবং সবচেয়ে আরেকটি বিষয় হচ্ছে, আরেকটা বড় জটিলতা কাটতে পারে, সেটা হচ্ছে রোহিঙ্গা সংকট কাটানোর জন্য কিন্তু চীন খুব অনেকটা জোর দিয়ে কিন্তু তারা প্রতিশ্রুতি দিয়েছে যে রোহিঙ্গা সংকটটি কাটানো যাবে। আপাত দৃষ্টিতে আমরা এটাকে সফল হিসেবে দেখতে পারি। কিন্তু যদি আপনি রোহিঙ্গা সংকট দূরের কথা বলেন, চীনের পক্ষ থেকে আরেকটা প্রস্তাব দেওয়া হয়েছে, আপনারা জানেন, সেটা হলো যে চীনের গুয়াংজু হয়ে মিয়ানমার করিডোরের কথা বলা হয়েছে। এতে কি বাংলাদেশ লাভবান হবে? মানে চীনের এই যে করিডোর ইজ অলওয়েজ বেনিফিশিয়ার ফর এভরি কান্ট্রি। আপনার এক দেশের সঙ্গে আরেক দেশের সঙ্গে মুক্ত বাজার অর্থনীতি চুক্তি হবে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হবে, এক দেশের পণ্য আরেক দেশে যাবে, এটা কিন্তু অর্থনীতির চাঙ্গা করার জন্য কিন্তু এই করিডোর উন্মুক্ত করে, এটা কিন্তু অনেক বিশাল বড় একটা বিষয়, এবং বাংলাদেশ সরকারও এতে ইতিবাচকভাবে সাড়া দিয়েছে। আশা করি যদি করিডোর বাস্তবায়ন হয়, এই দেশের অর্থনীতি অনেক নানা মুখে ছড়িয়ে যাবে, আমরা যে কয়েকটি দেশের উপর নির্ভরশীলতা সেটি অনেকটা কমে আসবে। কিন্তু আপনি অনেকগুলো চুক্তি 17টা MOUর কথা বললেন, এখানে এরকম কিছু ছিল যে আমরা অনেকেই বলে যে অনেক প্রত্যাশা নিয়ে গেছেন প্রধানমন্ত্রী, কিন্তু যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার জায়গায় প্রাপ্তি অনেক কম। সেই প্রাপ্তি কি কম ছিল, মানে কি মূলত মানে বেসিক্যালি আসলে মানে উদ্দেশ্য ছিল যে আমরা কি কোনো বৈদেশিক ঋণ সহায়তা পেতে পারি কিনা, মূলত উদ্দেশ্য ছিল। কিন্তু এটা যে একটা যদি চীনের কাছ থেকে যদি আমরা একটা ঋণ সহায়তা পাই, তাহলে হয়তো আমরা দেশটা অর্থনৈতিক দিক দিয়ে অনেকটা ঘুরে যাবে। তো চীন আমাদের সরাসরি কোনো ঋণ সহায়তা করেনি, এটা আমাদের জন্য প্রত্যাশার সঙ্গে বাস্তবের যে প্রতিফলন, এই গ্যাপটা আমরা দেখতে পারি। তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? ধরেন আমরা এখন আসলে মানে বিষয় কি সাখাওয়াত ভাই, আমাদের এটা এবার যদি একটু সমালোচনার দিকে যাই, এতক্ষণ তো সরকারের প্রশংসা করলাম, এবার একটু যৌক্তিক সমালোচনা করি। এর আগে চীনের সঙ্গে যতগুলো প্রজেক্ট হয়েছে, আওয়ামী সরকার অনেক ঢাক ঢোল পিটিয়ে তা প্রচার করেছে, নানা ধরনের উদ্বোধন করা হয়েছে, কত কিছু করেছে। বর্তমান সরকারও কিন্তু আমরা এই যে পার্লামেন্টও কিন্তু এটা কিন্তু একটা বিশাল অনেক বড় সাফল্য হিসাবে তারা দেখছেন এবং উপস্থাপন করছেন। আসলে MOU আর কন্ট্রাক্ট দুইটা কিন্তু এক না।
এটা জাস্ট আমরা সমঝোতা একটি পৌঁছেছি, পরবর্তীতে আমরা যখন এটা চুক্তির মধ্যে আনবো তারপরে এগুলো যে এক্সিকিউশন হবে। এর আগে অনেক কিছু হয়েছে, চুক্তি পর্যন্ত হয়েছে, কিন্তু এই যে দেখেন আপনার এই যে এক্সপ্রেসওয়ের কাজটা, চীনের যে অর্থনৈতিক জোনের কাজটা, মংলা যে আধুনিকায়ন করার যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু 5 বছর 10 বছর ধরে ঝুলে আছে। কেন হয় নাই? এই যে আমলাতান্ত্রিক জটিলতা, এই আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে এই কাজগুলো হচ্ছে না, ডলার সংকট, সবকিছু মিলিয়ে তাদেরকে কাজ করতে না দেয়া, এখনো পর্যন্ত কিন্তু মেগা প্রজেক্টগুলো এখনো কিন্তু থমকে আছে। এখন এই সরকার এটা যে থমকে যাবে না সামনে, তার কিন্তু কোনো নিশ্চয়তা নাই। যদিও আপনার কয়েকটি স্টেপ তারা নিয়েছেন, যেমন বিডার সঙ্গে যেগুলো 3টা বেসরকারিভাবে এগ্রিমেন্ট যেগুলো হয়েছে এবং সরকারি যে চুক্তিগুলো হয়েছে, নতুন একটি প্রধানমন্ত্রী পিএমও অফিসে একটি ফাস্ট ট্র্যাক একটা গঠন করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এই ফার্স্ট ট্র্যাকের মধ্যে প্রতি মাসে এই এগ্রিমেন্টগুলো বা সমঝোতার কি আপডেট হলো, কতটুকু অগ্রগতি হলো, এগুলো কিন্তু প্রধানমন্ত্রী স্বয়ং দেখবেন বলে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর আরেকটি বিষয় হচ্ছে আপনার সামনে মাসে যতটুকু টাইমলাইন তারা দিয়েছেন যে জুলাইয়ের দিকে একটি টাস্ক ফোর্স হবে, এই যে চীন, মালয়েশিয়া, বাংলাদেশের যৌথভাবে একটি টাস্ক ফোর্স হবে। এই টাস্ক ফোর্স পরবর্তী কাজগুলো, কোন কাজ কত সময় নিয়ে তারা করবেন, কিভাবে করবেন, এগুলোর বিস্তারিত তারা পরিকল্পনা সাজাবেন। আসলে কি আমরা ওই বলয় থেকে বের হয়ে আমরা আরেক বলয়ে ঢুকছি, নাকি আমরা সবার সাথে সম্পর্ক একই রেখে কাজ করি? এই জিনিসটা একটু বিষয় একটু গভীরে আমরা একটু বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা কিন্তু আমেরিকা এবং ভারতের বলয় থেকে বের হয়ে আরেক দিকে যাচ্ছে, বিষয়টা তেমন নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, আমেরিকার সঙ্গে থাকবে, চীনের সঙ্গে থাকবে। দিন শেষে কারোর সঙ্গে আমাদের বৈরী সম্পর্ক না হোক, কারোর সঙ্গে আমাদের ঝগড়া ফ্যাসাদ না তৈরি হোক, আমরা সবাই শান্তিপূর্ণভাবে আমরা ব্যবসা বাণিজ্য করে একে অন্যের পাশে দাঁড়িয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। এটাই হচ্ছে মূলত আমাদের থিম। আসলে কারো বলয় থেকে বের হওয়া নয়, সবার সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। চীনের প্রতি বাংলাদেশের মানুষের এক ধরনের বন্ধুত্ব আছে, কিন্তু বিশ্বাসের জায়গায় অনেক সময় এক ধরনের, চীন শুনতেই এক ধরনের বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন তৈরি হয়। এটা কি আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে মনে করেন আপনি? আসলে মানে অতীত কি আমাদের ধারণা কম চীন সম্পর্কে? না, তারা দেখেন, নট অনলি চীন, আপনি যখন আপনার কোনো মাল্টি লেভেলে, মাল্টি কান্ট্রিতে আপনার যখন কোনো একটা এগ্রিমেন্টে যাবে, তখন কিন্তু এই কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেকটা বড় একটা বিষয়, এবং কেউই তাদের মানে আপনার যে কমিটমেন্ট, এই কমিটমেন্ট ব্রেক কিন্তু কেউ করতে চায় না। সবাই কিন্তু যার যার, কারণ হচ্ছে আপনি একটা ইন্টারন্যাশনাল ফিগার, আপনি যদি কোনো একটা কমিটমেন্ট ব্রেক করে থাকেন, তাহলে এটা কিন্তু ইন্টারন্যাশনালি আপনার কিন্তু একটা ব্যাড ইমেজ তৈরি হবে। তো আপনি নিশ্চয়ই চাইবেন না যে সারা বিশ্বের মানুষ, আপনি বাংলাদেশের, আপনার চীনের তুলনায় বাংলাদেশ কিন্তু অনেক ক্ষুদ্র একটি দেশ। কিন্তু আপনাকে এটুকু মনে করিয়ে দেই যে আপনার নিশ্চয়ই মনে আছে চীনের প্রধানমন্ত্রী কিন্তু বাংলাদেশ সফর করেছিলেন। অনেকগুলো প্রতিষ্ঠান চীনের অর্থায়নে যেগুলো উদ্বোধন করা হয়েছিল, সেগুলো কিন্তু কাজ আটকে ছিল এই সময়টায়, যেগুলো মানে চালু হয়নি। তার মানে একটা দেশের প্রধানমন্ত্রী আসলে উদ্বোধন করে গেল, সেগুলোরও স্থবিরতার অবস্থায় রয়ে গেছে। নিশ্চয়ই তাদের পক্ষ থেকে এই ধরনের চাওয়া ছিল যে এগুলো যেহেতু 90% 80% কিংবা আরো বেশি কাজ হয়েছে, সেগুলো যাতে আবার চালু হয়। এবং এই জন্যই মূলত এই সফরটা। আসলে অতীতের কোনো ঘটনার অভিজ্ঞতা দিয়ে আমরা জ্ঞান অর্জন করে সামনে এগিয়ে যেতে পারি, কিন্তু সেটির উদাহরণ দিয়ে বর্তমান কাজকে আমরা থমকে দিতে পারি না। আমরা এটা আপাত দৃষ্টিতে আমরা এটাকে ভালো সফর হিসাবে আমরা দেখছি, এবং আমরা সকলেই চাই যেন এই সফর থেকে বাংলাদেশ তার অর্থনৈতিক যে দুর্বলতা সেটা কাটিয়ে উঠবে। আমরাও দেখেছি যে প্রধানমন্ত্রীকে যে সম্মান দেওয়া হয়েছে চীনে, সেটা নিশ্চয়ই সারা সব মানুষই দেখেছে যে সেই সম্মানটুক যেটুক দিয়েছে, আমরা সেই পরিমাণে চীনকে সম্মান করি। আমাদের দরকার ইনভেস্টমেন্ট, আমাদের এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দেখেন মালয়েশিয়া যখন গেলেন, আমাদের আমি মালয়েশিয়া প্রসঙ্গে আসছিলাম। মালয়েশিয়া নিয়ে আমার কাছে একটা প্রশ্ন আছে যে মালয়েশিয়া সফর নিয়ে বিশাল পরিমাণে আমাদের গার্ড অব অনার থেকে শুরু করে প্রধানমন্ত্রীকে যে সম্মান দেওয়া হয়েছে, সেটা কিন্তু বিরল। কিন্তু আমার প্রশ্নটা হলো যে আপনি অনেক সম্মান দিলেন, আমাদের চাহিদা হলো শ্রমবাজার নিয়ে। আমরা কি সেই জায়গায় আমরা এর আগে 2 মাস আগে আমাদের শ্রমমন্ত্রী সফর করেছেন, প্রতিমন্ত্রী সফর করেছেন, তারা বলেছেন যে মালয়েশিয়ার দ্বার খুলছে, কিন্তু প্রধানমন্ত্রীর সফরে এইরকম একটা উপহার কি দিতে পারতো না
মালয়েশিয়া সরকার? না, মালয়েশিয়া সরকার ইতিমধ্যেই কিন্তু অনেক স্টেপ তারা নিয়েছেন। আর সবচেয়ে বড় কথা, আমার ভেতরে একটি প্রশ্ন, যখন প্রধানমন্ত্রীকে তারা রিসিভ করলেন তখন একটি গান, আমার বন্ধু মহা জাদু জানে, এত গান রেখে তারা এই গানটাই কেন ব্যবহার করলেন, এই প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি। মালয়েশিয়ার শ্রমবাজার যেটা আমাদের এখানে কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক শ্রমিক বলেন, বিশেষ করে কনস্ট্রাকশন এবং ফার্মিং, এই দুটি সেক্টরে কিন্তু মালয়েশিয়ায় আমাদের বাংলাদেশের যারা শ্রমিক যারা যান কাজ করার জন্য, যারা রেমিটেন্স যোদ্ধা রয়েছেন, এই দুটি সেক্টরেই তাদেরকে কাজ করতে দেখা যায়। কিন্তু এদের কৃষি বিপ্লব, জি, ওই বাঙালিদের প্রচুর অবদান। জি, কৃষি সেটাই বলছিলাম যে ফার্মিং এবং কনস্ট্রাকশন এই দুইটা সেক্টরে করে, কিন্তু এবার কিন্তু আইটি সেক্টরটা যোগ হয়েছে এবং আপনার হোটেল যেটা সার্ভিস সেক্টর বলি, এই আইটি এবং হোটেল, এই সার্ভিস সেক্টর, এই দুটি সেক্টরে কিন্তু বাংলাদেশের আপনার শ্রমশক্তি মালয়েশিয়া কিন্তু তারা আমদানি করবে, আমরা রপ্তানি করতে পারবো। আর সবচেয়ে বড় কথা, মতিঝিল পাড়া থেকে শুরু করে পল্টন মোড়, যে মালয়েশিয়ার যে সিন্ডিকেট চক্রটি রয়েছে, আশা করি যে এই সিন্ডিকেটটা ভাঙার জন্য দুই দেশের প্রধানমন্ত্রী একটি প্রতিজ্ঞা তারা পৌঁছেছেন যে এখন থেকে তারা এই শ্রমিক বা রেমিটেন্স আনার জন্য অথবা দেশের লোক বিদেশে পাঠানোর জন্য তারা এই সিন্ডিকেটের শিকলটা তারা ভাঙবেন। সিন্ডিকেট বলতে কি আপনি বলতে চান যে যেখানে মালয়েশিয়া যেতে যদি সাধারণভাবে আপনি যেতে চাই, যে যেখানে আমরা 30 থেকে 40 হাজার টাকা দিই যাওয়া আসা পর্যন্ত করতে পারি, কখনো কখনো অফ ফেয়ারে সেটাতে আরো কমে আসে, তাহলে কিন্তু একজন শ্রমিক যখন যায় তখন 4 লাখ 5 লাখ টাকা লাগে। এই সিন্ডিকেটটি ভাঙার কথা বলছিলেন? আমি একটি উদাহরণ দিই। আমার পূর্বপুরুষের বাড়ি হচ্ছে আপনার পদ্মার ওই পার, যেটা অনেকটা নড়িয়া পড়ে গেছে, শরীয়তপুর পড়ে গেছে। আমি একবার বেড়াতে গিয়েছিলাম, সেখানে মালয়েশিয়া যাবে তারা ট্যুরিস্ট ভিসায় 4 থেকে 5 লাখ টাকা তারা কন্ট্রাক্ট দালালের মাধ্যমে। আমি আকাশ থেকে পড়বো যে তারা মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা যাচ্ছে, কোনো কর্মে না। কারণ ট্যুরিস্ট ভিসায় গিয়ে তারা কি করবে, ওই যে ট্যুরিস্টের মেয়াদ তারা শেষে তারা অবৈধ হিসাবে মালয়েশিয়া কাজ করবে। এটা আমাদের একটা টেন্ডেন্সি, এটা বাংলাদেশের 4 লাখ 5 লাখ টাকা দিয়ে ট্যুরিস্ট ভিসায় গিয়ে ওইখানে কাজ করবে, কিন্তু তারা ট্যুরিস্ট হিসাবে না, তাদেরকে আমরা অবৈধভাবে আমরা বলি। আর যারা বৈধভাবে তাদের তো অনেক তারা এখান থেকে এইভাবে টাকা নেয়, অথচ যেতে কিন্তু অনেক কম টাকার প্রয়োজন। ধন্যবাদ সানি আহমেদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ স্বাগত ভাই আমাকে যুক্ত করার জন্য। দর্শক, কথা বলছিলাম প্রধানমন্ত্রীর চীন এবং মালয়েশিয়া সফর নিয়ে। আমরা প্রত্যাশা রাখি সেখানে যে উনি প্রধানমন্ত্রী যে সম্মান পেয়েছেন এবং যে সম্মান নিয়ে দেশে ফিরেছেন, আমরা সেই প্রত্যাশা রাখি যে তারা সেই পরিমাণ ইনভেস্টমেন্ট আমাদের দেশে আসবে এবং সেই মালয়েশিয়া এবং চীনের যে উন্নয়ন, সেই উন্নয়ন অগ্রযাত্রায় আমাদের যে অবদান সেটা তারা স্বীকার করবেন এবং আমরাও তাদেরকে দেখে আমরাও আমাদের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যাব। আগামী পর্বে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্তই ভালো থাকবেন, ভালো রাখবেন।